নমস্কার, আমি অনামিকা রানী সরকার, প্রভাষক রসায়ন, পাগলাপুর স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন আমি তোমাদের রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় মৌল পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করব। আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে বিভিন্ন জটিল আয়ন ও চৌম্বক ধর্মের বর্ণনা। এখন জটিল আয়ন ও চৌম্বক ধর্মের বর্ণনা করতে গিয়ে আমাকে অপস্থান্তর মৌলসমূহের জটিল আয়ন বা জটিল যৌগ গঠন সম্পর্কে একটু আলোচনা করে নিতে হবে। জটিল যৌগ বা সন্নিবেশ যৌগ গঠন অপস্থান্তর মৌলসমূহের কি অন্যতম বৈশিষ্ট্য। অপস্থান্তর মৌলের বহিস্থ ইলেকট্রন কাঠামোতে ডি অরবিটাল ইলেকট্রন অপরিপূর্ণ অবস্থায় থাকে, ফলে ডি অরবিটালে ইলেকট্রন প্রয়োজন হয়। আমরা যখন ইলেকট্রন বিন্যাস করি বা অপস্থান্তর মৌল বলতে এর সর্বশেষ, যেমন সর্বশেষ 3d9 এটা কি ডি অরবিটাল অপূর্ণ, ডি অরবিটাল অপূর্ণ থাকে বলে এর কি ইলেকট্রনের প্রয়োজন হয় পরিপূর্ণ হওয়ার জন্য। আবার অপস্থান্তর মৌলের আয়ন সমূহের আকার ছোট হওয়ায় মুক্তজন ইলেকট্রনের প্রতি অধিক তড়িৎ আকর্ষণ বল প্রয়োগ করতে পারে। এ কারণে অপস্থান্তর ধাতু আয়ন পরমাণু আয়ন এর খালি অরবিটালের সাথে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল অপরিপূর্ণ আয়ন বা অণু সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত হয়ে জটিল কাঠামোর আয়ন বা জটিল আয়ন গঠন করে। জটিল আয়ন বিশিষ্ট যৌগকে জটিল যৌগ বলা হয়। যেগুলো জটিল আয়ন বিশিষ্ট যৌগ তাদেরকে আমরা জটিল যৌগ বলবো। জটিল আয়ন বা জটিল যৌগ গঠনকারী নিঃসঙ্গ ইলেকট্রন যুগল প্রদর্শনকারী পরমাণু আয়ন বা যৌগ অণুকে দাতা বা লিগ্যান্ড বলবো। যখন আমরা জটিল যৌগ গঠন করব তখন আমাদের লিগ্যান্ড লাগবে। এখন লিগ্যান্ড কাকে বলে? তোমাদের সংজ্ঞা আসতে পারে লিগ্যান্ড কি? লিগ্যান্ড হচ্ছে জটিল আয়ন বা জটিল যৌগ গঠনকারী নিঃসঙ্গ ইলেকট্রন যুগল প্রদানকারী পরমাণু আয়ন বা যৌগ অণুদাতা যৌগ অণুকে দাতা বা লিগ্যান্ড বলা হয়। লিগ্যান্ড সাধারণ লিগ্যান্ড হচ্ছে NH3 এর নিঃসঙ্গ ইলেকট্রন যুগল, যেগুলোতে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল থাকবে সেটাকে আমরা বলবো লিগ্যান্ড। তারপর হচ্ছে পানি, পানিতে কয় জোড়া মুক্তজন ইলেকট্রন? দুই জোড়া। একটা হলো অ্যামোনিয়া, একটা হলো পানি, তারপর আসি কি ক্লোরিন। ক্লোরিন, তারপর সায়ানাইড, এটা হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে, এরা হচ্ছে লিগ্যান্ড। তাহলে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল গ্রহণ করে ধাতব পরমাণু বা আয়ন এর খালি ডি অরবিটাল বা পরবর্তী খালি অরবিটালে ইলেকট্রন যুগলকে গ্রহণ করে সন্নিবেশ বন্ধন গঠন করে থাকে। তাহলে আমাদের জটিল যৌগ গঠন করতে গেলে আমাদের সন্নিবেশ যৌগ লাগবে। তাহলে চতুর্থ পর্যায়ে অবস্থান্তর ধাতু খালি 3d অরবিটাল, 4s অরবিটাল, 4p অরবিটাল, 4d অরবিটাল সমূহে লিগ্যান্ড প্রদত্ত ইলেকট্রন যুগল সমূহ বন্ধন গঠন হলে বিভিন্ন প্রকার সংকরণ দেখায়। তাহলে আমরা যখন জটিল যৌগ গঠন করব আমাদের 3d এর সাথে কি 4s2 4s 4p এমনকি 4d ও লাগতে পারে, 3d তো লাগবেই, তারপর 4s 4p 4d এগুলো অরবিটালও লাগবে। এই গেল জটিল যৌগ সম্পর্কে। এখন জটিল যৌগের কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা আছে, আবার পরমাণু বা আয়নের সন্নিবেশ সংখ্যা নামে দুটি মান আছে। একটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা। কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা বলতে জটিল যৌগ জটিল আয়ন থেকে লিগ্যান্ডগুলো একসাথে তার নিঃসঙ্গ ইলেকট্রন যুগল সহ কেন্দ্রীয় ধাতব পরমাণু ধাতব আয়ন থেকে সরে যাওয়ার পর ওই ধাতব পরমাণু আয়নের যে চার্জ বর্তমান থাকে একে ওই জটিল যৌগের ধাতুটির জারণ সংখ্যা বলা হয়। যেমন টেট্রামিন, টেট্রামিন কপার 2+, টেট্রামিন কপার 2+। তাহলে এখানে চার্জ
এটা হচ্ছে লিগ্যান্ড, এর নাম এটা হলো লিগ্যান্ড, এর নাম হচ্ছে লিগ্যান্ড, এটা হচ্ছে লিগ্যান্ড। টেট্রা বলতে চারটা আছে, টেট্রামিন, টেট্রামিনো তাহলে চারটা অ্যামিনো, টেট্রামিনো বলতে চারটা চার্জবিহীন অ্যামোনিয়া অণু সরে গেলে অবশিষ্ট কি, এটা যদি সরে যায়, সরে গেলে অবশিষ্ট কি থাকবে, কপারটা থাকবে, কপারের সাথে কি থাকবে, দুইটা ধনাত্মক চার্জ থাকবে, দুইটা ধনাত্মক চার্জ থাকলে তাহলে এর যার সমান হচ্ছে Cu+2, তাহলে কেন্দ্রীয় পরমাণু যার সংখ্যা কত হলো +2। কেন্দ্রীয় পরমাণু বলতে এখানে কপারটাকে বোঝানো হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। তাহলে বোঝা গেছে এবার যে জটিল যৌগ বা জটিল আয়ন থেকে লিগ্যান্ড গুলো কি, লিগ্যান্ড গুলো একসাথে তাদের নিঃসঙ্গ ইলেকট্রন যুগল সহ কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়ন থেকে সরে যাওয়ার পর ওই ধাতব পরমাণু আয়নের যে চার্জ বর্তমান থাকে, যেটা সরে যাওয়ার পর এখানে যেটা থাকবে এটা তো লিগ্যান্ড, আর এইটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, যেটা সরে যাওয়ার পর যা থাকবে সেইটাই হচ্ছে যে সংখ্যাটা থাকবে, যে মৌলটা থাকবে সেই মৌলটার ওই চার্জটাই হচ্ছে ওর যাওয়ার সংখ্যা। এটা গেল কেন্দ্রীয় পরমাণু যাওয়ার সংখ্যা। এবার আসি কেন্দ্রীয় পরমাণু সন্নিবেশ সংখ্যা। সন্নিবেশ সংখ্যা কি, সন্নিবেশ সংখ্যা হচ্ছে যে জটিল যৌগের সন্নিবেশ সংখ্যা বলতে কেন্দ্র ধাতব পরমাণু বা আয়নের সাথে সন্নিবেশ বন্ধনে আবদ্ধ লিগ্যান্ড এর পরমাণু সংখ্যাকে বোঝায়, লিগ্যান্ডের পরমাণু সংখ্যাকে বোঝায়। তাহলে এখানে ধরি কপার টেট্রামিন, এটা আমি জটিল যৌগ গঠন করি, তাহলে 2+, NH3 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 NH3। এখন প্রতিটারে কি আছে, প্রতিটারে একটা করে নিঃসঙ্গ মুক্তজোড় ইলেকট্রন আছে, মুক্তজোড় ইলেকট্রন দিলাম। এখন এখানে তো এমনি টান দিলাম, এখন এখানে একটা শর্ত আছে, এটা হচ্ছে দাতা, এটা হচ্ছে গৃহীতার, দাতা থেকে গৃহীতার দিকে সন্নিবেশ বন্ধনটি, এটা হচ্ছে সন্নিবেশ বন্ধন, দাতা থেকে গৃহীতার দিকে, এটা হচ্ছে দাতা, লিগ্যান্ড হচ্ছে দাতা থেকে, আর যে গ্রহণ করবে সেটা হচ্ছে গৃহীতা, দাতা থেকে গৃহীতার দিকে আমার চিহ্নটা দিতে হবে। তাহলে এর নাম লিখতে হবে কি, টেট্রামিনো কপার আয়ন, টেট্রামিনো টেট্রামিন বা টেট্রামিন এমিনো লেখা যায় টেট্রামিন কপার, কপার এই যে জারণ সংখ্যা, জারণ সংখ্যা রোমান সংখ্যা দিয়ে ব্র্যাকেটের ভিতরে কপার, তারপরে লিখতে হবে আয়ন, টেট্রামিন কপার আয়ন। তাহলে এর এটা গাঠনিক সংকেত টেট্রামিন কপার আয়ন। এখন এখানে আসি যে জটিল যৌগের সাথে ধাতব পরমাণু বা আয়নটি খালি অরবিটাল বা লিগ্যান্ড, খালি অরবিটাল লিগ্যান্ড পরমাণু যতটি নিঃসঙ্গ ইলেকট্রন যুগলের সাথে সন্নিবেশ বন্ধন করতে পারে তাকে ধাতুটির আয়ন বা পরমাণু সন্নিবেশ সংখ্যা বলা হয়। সাধারণত জটিল যৌগ কেন্দ্রীয় পরমাণু যতটা, কতটার সাথে গেছে, 1 2 3 4, তাহলে এর সন্নিবেশ সংখ্যা হচ্ছে কত, 4। তাহলে বোঝা গেছে এখন কপারের সন্নিবেশ সংখ্যা 4। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই গেল জটিল যৌগ সম্পর্কে। এবার আসি অবস্থান্তর মৌলসমূহের চৌম্বকীয় ধর্ম। চৌম্বকীয়তে কোনো বস্তুর আচরণের ভিত্তিতে পদার্থসমূহকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ডায়াম্যাগনেটিক পদার্থ, প্যারাম্যাগনেটিক পদার্থ, ডায়াম্যাগনেটিক পদার্থ, প্যারাম্যাগনেটিক পদার্থ, একটা ফেরোম্যাগনেটিক পদার্থ। কারণ ডায়াম্যাগনেটিক পদার্থ হচ্ছে চৌম্বকীয়তা দ্বারা বিকশিত হয়, আর প্যারাম্যাগনেটিক পদার্থটি চৌম্বকীয়তা দ্বারা আকর্ষিত হয়, আর ফেরোম্যাগনেটিক পদার্থ হচ্ছে চৌম্বকীয়তা দ্বারা তীব্রভাবে আকর্ষিত হয়। তাহলে একটা বিকশিত হচ্ছে, একটা আকর্ষিত হচ্ছে, আরেকটা একটা নরমাল আকর্ষিত হচ্ছে, আর একটা তীব্রভাবে আকর্ষিত হচ্ছে। তাহলে ফেরোম্যাগনেটিক পদার্থগুলো এক ধরনের ম্যাগনেটিক পদার্থ, ওরা এক ধরনের কি প্যারাম্যাগনেটিক পদার্থ, যেহেতু
ওইটাও আকর্ষিত হচ্ছে, এটাও আকর্ষিত, একটু নর্মাল আকর্ষিত, একটা তীব্রভাবে আকর্ষিত। তাহলে কোন পদার্থের পরমাণু বা আয়নে অযুগ্ম ইলেকট্রনের উপস্থিতির ফলে প্যারাম্যাগনেটিক পদার্থের উদ্ভব হয়। তাহলে এখানে একটা ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করো আয়রনের। এটা যদি আমরা সাজাই কি, এখানে প্রথমে ছিল কত, এটা যখন আয়ন ছিল তখন ইলেকট্রন বিন্যাস ছিল এরকম, আর যখন আয়নে পরিণত হলো তখন কি 4s2 থেকে দুটো ইলেকট্রন চলে গিয়ে কি আয়নে পরিণত হলো, তখন এই ইলেকট্রন বিন্যাস 3dটা এভাবে সাজাই নিলাম। এভাবে সাজাই নিলে এখানে কি কোনো অযুগ্ম ইলেকট্রন থাকছে? না, থাকছে না, এখানে কোনো অযুগ্ম ইলেকট্রন নেই। যেটাতে অযুগ্ম ইলেকট্রন থাকবে না সেটা হবে আমার কি, এখানে যে কোনো পদার্থের পরমাণু বা আয়নে অযুগ্ম ইলেকট্রন উপস্থিতির ফলে প্যারাম্যাগনেটিক পদার্থের উদ্ভব হয়। অর্থাৎ অযুগ্ম ইলেকট্রন থাকলে এটা প্যারাম্যাগনেটিক হইতো, যেহেতু অযুগ্ম ইলেকট্রন নেই সেহেতু এটা প্যারাম্যাগনেটিক হচ্ছে না। তাহলে অযুগ্ম ইলেকট্রন থাকায় এরা অনেকেই প্যারাম্যাগনেটিক পদার্থ হিসেবে আচরণ করে। অযুগ্ম ইলেকট্রন উপস্থিতি মৌল বা আয়নটি, অযুগ্ম ইলেকট্রনের অনুপস্থিতিতে যে মৌল বা আয়নটি যে প্রকৃতির হবে সেটা হবে ডায়াম্যাগনেটিক। তাহলে এটা কি, এটা আমার কোন ম্যাগনেটিক হিসেবে আচরণ প্রদর্শন করছে? যেহেতু এর অযুগ্ম ইলেকট্রন থাকলে প্যারাম্যাগনেটিক, অযুগ্ম ইলেকট্রন থাকলে কি প্যারাম্যাগনেটিক, যেহেতু অযুগ্ম ইলেকট্রন নেই সেহেতু এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক। যেখানে কোনো অযুগ্ম ইলেকট্রন থাকবে না সেটা হবে ডায়াম্যাগনেটিক। আর প্যারাম্যাগনেটিক আর কি ফেরোম্যাগনেটিক তো প্রায় একই রকম, যেটা তীব্রভাবে আকর্ষণ করবে সেটা ফেরোম্যাগনেটিক, আর যেটা নরমাল ভাবে আকর্ষণ করবে সেটা হবে প্যারাম্যাগনেটিক। তাহলে আমার এই যৌগটা হচ্ছে কি, যেটা অযুগ্ম ইলেকট্রন নেই, অযুগ্ম ইলেকট্রন নেই বিধায় এই যৌগটা হচ্ছে আমার কি ডায়াম্যাগনেটিক। এই গেল কি চৌম্বক ধর্মের সম্পর্কে ধারণা। তাহলে এখন আমরা কয়েকটা জটিল যৌগের আয়ন গঠন করি। জটিল যৌগের আয়ন গঠন করতে আমার কি কি লাগবে? ধরলাম হেক্সাসায়ানো ফেরিক Cl2+, এই যৌগটা আমি জটিল আয়ন গঠন করব। জটিল আয়ন গঠন, এই যৌগটা জটিল আয়ন গঠন করতে গেলে এখানে আমার ইলেকট্রন বিন্যাস নরমাল ইলেকট্রন বিন্যাস, একটা নরমাল ইলেকট্রন বিন্যাস, একটা হচ্ছে আয়নিক ইলেকট্রন বিন্যাস। এখন এখানে আমার কয়টা ঘর থাকা হলো? 1 2 3 4 5 6, যেহেতু হেক্সাসায়ানো আমার 6টা ঘর থাকা হলো। এই 6টা ঘর আমার ওই যে বললাম জটিল যৌগ গঠন করতে গেলে 3d লাগবে, 4s লাগবে, 4p, এই ফাঁকা অরবিটাল গুলো আমার লাগবে। তাহলে আমার 6টা ঘর থাকা হলো। 6টা ঘরে এখন আমি সায়ানাইড গুলো বসাবো। তাহলে সায়ানাইড আয়ন একটা শক্তিশালী লিগ্যান্ড হওয়ার কারণে সায়ানাইডের প্রভাবে 3d অরবিটালে বিজোড় ইলেকট্রন সহ জোড় গঠন করে। এখানে যে বিজোড় ইলেকট্রন গুলো ছিল এই বিজোড় ইলেকট্রন গুলো এখানে 3d জোড় গঠন করে নিয়েছে। নেওয়ার পর এখানে দুইটি 3d অরবিটাল, একটি s অরবিটাল আর তিনটি p অরবিটাল মিলিত হয়ে 6টি, এর নাম হলো কি 3d2sp3, 3d2sp3 সংকর অরবিটাল উৎপন্ন করছে। এই 6টি সমশক্তির ফাঁকা sp3d2 বা d2sp3 অরবিটালে 6টি সায়ানাইড লিগ্যান্ড সরবরাহ করে সন্নিবেশ বন্ধন গঠন করা হলো। তাহলে এখানে আমি 6টি CN দিয়ে দিলাম, CN লিগ্যান্ড দিয়ে দিলাম। বা এভাবে লেখা যাবে, এটা নিচে এখানে লিগ্যান্ড নিঃসঙ্গ ইলেকট্রন যোগ দিয়েও লেখা যায়, তোমরা এভাবে লিখতে পারো। এটাকে নিঃসঙ্গ ইলেকট্রন যোগ দিলাম আর নিচে CN। এটা দিলাম। এটা এর প্রতি কি দাতা থেকে গৃহীতা থেকে সন্নিবেশ বন্ধন,
এখন এর জ্যামিতিক গঠন কেমন হবে তাহলে? জ্যামিতিক গঠন হবে এরকম। এখন 6টা হাত দাও, 4 কোণে 4টা দিলাম, এখন উপরে একটা দাও নিচে একটা দাও, তাহলে 6টা হাত হলো। 6টা হাতে 6টা চেন বসায় দাও, 6টা হাতে 6টা চেন। এদের আবার নিঃসঙ্গ ইলেকট্রন যুগলগুলো বসায় দাও। এখন দাতা থেকে ঘৃতের দিকে, দাতা হতে ঘৃতের দিকে তীর চিহ্নটা দিয়ে দাও, দাতা হতে ঘৃতের দিকে তীর চিহ্ন দিয়ে দাও। আর এর শেষে কি ছিল? 4 মাইনাস। দাতা থেকে ঘৃতের দিকে তীর চিহ্নগুলো দিয়ে দিলে আমার কমপ্লিট হলো। হেক্সা, এর নাম হচ্ছে হেক্সাথায়োনোফ্রেট, হেক্সাথায়োনোফ্রেট আয়ন, হেক্সাথায়োনোফ্রেট 2 আয়ন। এখন হচ্ছে যে এটা D2sp3, এই আয়নটি D2sp3 সংকরের মাধ্যমে গঠিত হয়েছে, তাই এর জ্যামিতিক গঠন হবে অষ্টতলিকীয়, যেখানে লিগ্যান্ড সায়ানাইড ইলেকট্রন সরবরাহ করে। উপরে গঠন থেকে আমরা এই গঠনটা থেকে কি বুঝলাম? যে আয়নটি গঠনের পর এখানে কোনো বিজোড় ইলেকট্রন নেই। কোনো বিজোড় ইলেকট্রন আছে? নেই। যেহেতু কোনো বিজোড় ইলেকট্রন নেই, তাই আয়নটি চৌম্বক ক্ষেত্র দ্বারা কি আকর্ষিত হবে না বিকর্ষিত হবে? চৌম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয় না, ফলে আয়নটি হবে ডায়াম্যাগনেটিক। যেহেতু আয়নটি চৌম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হচ্ছে না, সেহেতু এটি হবে ডায়াম্যাগনেটিক। তাহলে এরকম করে তোমরা নিকেল হেক্সাকোবাল্ট, নিকেল টেট্রাকোবাল্ট এর গঠনটা করবে। তারপর এর আগে কি কপার, টেট্রাঅ্যামিন এর গঠন, এরকম আরো কতগুলো জটিল যৌগ দেয়া আছে বইয়ের মধ্যে। সেই জটিল যৌগের গঠনগুলো বাসায় তোমরা করার চেষ্টা করবে। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ।